আমার আব্বুর দ্বিতীয়বার পুনর্দাফন করতে হয়। আমার আব্বুর মৃতদেহকে এক্সিউম করে আমার প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। ডিএনএ টেস্ট করা লাগে। বাংলাদেশের ইতিহাসে এটার নজির নেই। এরকম ঘটনা যে একটা মেয়েকে তার বাবার লাশ তুলে কোর্টে গিয়ে তুলে ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করতে হয়েছে এটা আমার বাবা মারা গেছেন, এটা আমার বাবার পরিচয়, আমি তার মেয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি এবং পুনরাবৃত্তি ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এরকম কিছু নেই এবং এরকম পুনরাবৃত্তি যেন আর কখনো না হয় সেরকম বাংলাদেশে আমরা চাই। হারেস চৌধুরীর মৃত্যু হলো কিভাবে? আপনি এখন আমাকে কঠিন স্মৃতিচারণ করাবেন। আমি আসলে ওটা থেকে রিকভার করতে পারছি না। আমি ভেবেছিলাম আব্বুর পুনর্দাফনের পর আসলে মনে হয় কিছু লস, আসলে ঘটনাগুলো এরকম ছিল যে 15 বছর বাবাকে হারিয়ে ভেবেছি যখন বাবাকে পাবো, সেটা পাইনি, বরং আরও বেশি হারিয়েছি। তারপর আবার একটা ফ্যাসিবাদের সময় বাবার মৃত্যুটাকেও পর্যন্ত আমি প্রতিষ্ঠিত করতে পারিনি। যুদ্ধটা জারি ছিল, তো বলতে গেলে অনেকটা ট্রমাটাইজড ছিলাম। ওগুলো থেকে সহজে এত বড় আঘাত এবং এত লম্বা সময় ধরে এগুলো থেকে বের হওয়াটা হয়তোবা যায় না, এটা সারা জীবনের একটা ক্ষত। এবং আব্বু অসুস্থ হন কিভাবে? আব্বু করোনার সময় অনেক উনি কেয়ারফুলি চলতেন। উনি তো ট্রেডমিলে হাঁটতেন, ওনার ঘরের মধ্যে ট্রেডমিল ছিল এখানে রাখা, এবং উনি নিজের খুব কঠিন রুটিন পালন করতেন। এবং যেহেতু অসুস্থ হয়ে পড়তেন, নিয়মিত ওষুধ খেতে হতো। তো করোনার সময় মনে হয় বোধহয় কাজের ছেলেটা বাইরে থেকে আসে, তো বাজার করতে যেতে হতো, ওভাবে করেই বোধহয় আসে। কারণ আব্বু বেরিয়েছেন আমি জানি, কারণ আমি তার মাস্ক পেয়েছি, একসাথে 2টো মাস্ক ব্যবহার করছেন। তার বিছানার পাশে তার হাতের স্যানিটাইজার ছিল, তার রুমে বিভিন্ন জায়গায় স্যানিটাইজিং ন্যাপকিনস, এগুলো সব কিছু ছিল, আমি এসে পেয়েছি। তারপরে কি করে করোনা পেলেন? ওটা হচ্ছে যে কোরবানির সময় ছেলেটাকে বোধহয় বেরিতে দিয়েছিলেন একটু বেশি, কোরবানি ঈদের সময়। তারপরে ওটা বাসায় আসে, তখন তার ডেঙ্গু হয়, ডেঙ্গু থেকে তারপরে তার করোনাটা হয়। এবং উনি এটা একটু ব্যাপারটা হচ্ছে শনাক্তটা সহজে হয়নি, কারণ করোনার টেস্টটা পাওয়া যায়নি, এবং উনি বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য আবেদন করেও কোনো সাড়া পাননি ডাক্তার বা এরকম। তো আর তার পাশের যে ফার্মেসিটা ছিল ওটাতে করোনার টেস্ট শেষ হয়ে গিয়েছিল, তো এটা শনাক্ত হতে দেরি হয়। তারপর তাকে প্রাথমিকভাবে যে হসপিটালে নেওয়া হয় সেখানে উনি সুচিকিৎসা পাননি, এবং ওখানে তখন উনি হুঁশে ছিলেন, এবং উনি চিন্তাও করেননি যে উনি মারা যাবেন, কারণ ওনাকে বলা হয়েছে ওনার ছেলে মেয়েকে জানানো হবে কিনা, উনি না করেছিলেন প্রথমে। তারপরে ওই চিকিৎসাটা তার জন্য সঠিক ছিল না, এবং উনি অস্থির হয়ে গেছিলেন, উনি পছন্দ করেননি। অগাস্ট মাস ছিল, ওই সময় তাকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা হতো তখন মিথ্যা মামলাতে। তো ওই সময় উনি সবসময় একটু চুপচাপ থাকতেন, এবং ওই সময়টাই যেহেতু উনি অসুস্থ হয়ে পড়েন, অনেকটা ওনার হাইপার টেনশনের রুগী ছিলেন, তো ওনার প্রেশারটাও কন্ট্রিবিউট করেছে ওনার ডিটারিয়েশন অফ হেলথে। এবং যে বাজে হসপিটালটাতে ওনাকে স্থানান্তর করা হয়, তখন ওনার সাথে যারা ছিল, আমি বিস্তারিত বলবো না, বাট তারা তাকে সুচিকিৎসাটা ব্যবস্থা করতে পারেনি। আমি আস্তে আস্তে দেরি হয়ে যায়, আমি তাকে এভার কেয়ারে ট্রান্সফারের ব্যবস্থা করি, এবং ওটা আমি না, আমার বন্ধু বান্ধবের মাধ্যমে আর কি। আমি তো ডাইরেক্টলি ছিলাম না, আমি লন্ডন থেকে এসেছি। তো ততদিনে আর কি অবস্থাটা খারাপ হয়ে যায়, সুচিকিৎসাটা পাননি বলে এটা হয়েছে ওনার। কারণ আমি যখন এভার কেয়ারের ডাক্তারদের সাথে কথা বলি, ওনারা বলেছেন যে আপনি যদি এভার কেয়ার অ্যাফোর্ড করতে পারেন, এখানে যদি আনতে পারেন তাকে, তাহলে আপনি ওই হসপিটালটাতে উনি কেন ছিলেন? আমি বললাম কারণ আমি ছিলাম না। এবং অস্থির হয়ে গেছিলেন আব্বু হসপিটাল থেকে বের হওয়ার জন্য। উনি ওখান থেকে কথা বলেছেন, এবং উনি বলেছেন যে আমি এখানে থাকতে চাচ্ছি না, আমাকে এখান থেকে বের করো, আমাকে বের করো। আমি ফোনে বলেছিলাম একবার, মাস্ক ছিল, কথা ভালো মতো শোনা যাচ্ছিল না, যে মা আমাকে এখান থেকে বের করো। আমি বলছি আব্বু গিভ মি 48 আওয়ার্স। হ্যাঁ, বলছেন ঠিক 24 আওয়ার্স, গেট মি আউট অফ হিয়ার। হ্যাঁ, এটা হয়, এবং যার কারণে অবস্থাটা ডিটারিয়েট করে। আমাকে এভার কেয়ারে বলেছে যে হি শুড হ্যাভ বিন হসপিটালাইজড আর্লিয়ার, হি শুড হ্যাভ, ইফ হি হ্যাড রিসিভড প্রপার ট্রিটমেন্ট, হি উডন্ট হ্যাভ probably deteriorated that badly that quickly. এটা ওদের ধারণা ছিল। আরেকটা কথা ছিল যে হাইপার টেনশনে প্রেশারটা কন্ট্রোল করা যাচ্ছে না কেন? কারণ হচ্ছে অগাস্ট মাস, 21শে অগাস্টের মামলার মধ্যে উনি একজন প্রধান আসামিদের মধ্যে একজন। অবাক কাণ্ড, এটা নিয়ে খুব বেশি কথা হয়নি, আমার আব্বুর ইনভলভমেন্টটা, যেখানে তার জীবনটা এটার জন্য ছারখার হয়ে গেছে। এটা সে তখন খুব প্রেশারে থাকতো। ওই প্রেশারটা অগাস্ট মাস এটা তার সেন্সে ছিল, এবং তার হসপিটালে এক্সপোজড হয়ে থাকাটা, এবং তারপরে নিউজ পেপারে ষড়যন্ত্র করে এটা পাবলিশ করে দেওয়া হয় যে আব্বু করোনা আক্রান্ত হয়ে লন্ডনে। এটা ষড়যন্ত্রের একটা অংশ, যার কারণে তার ছবিটা আবার নিউজ পেপারে চলে আসে, ইভেন 21শে অগাস্টে আসার আগেই।
তো এটা করে কি মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, মানুষ একটু মানে হসপিটালের নার্সরাও তো তাকে দেখে চিনে ফেলতে পারতেন, এরকম একটা কিছু হতে পারতো। তো এরকম একটা ভয়ের কারণে তার প্রেশারটা কন্ট্রোল করা যায় না, এবং এই প্রেশারের কারণে তার অবস্থাটা আরও তাড়াতাড়ি ডিটারিয়েট করে। এবং আমি আস্তে আস্তে তাকে লাইফ সাপোর্টে নিয়ে নেওয়া হয়। উনি যখন আমাকে বলেন তুমি চলে আসো, আমার আরও আগে আসার কথা ছিল। নিউজ পেপারে যেহেতু তার অসুস্থতা নিয়ে লেখালেখি হয়, তখন আমাকে আত্মীয় স্বজনরা ভয় পেয়ে বলে যে তুমি এখনই এসো না। তো আমার তখন একটা করোনা টেস্ট করার ছিল, আমার ফিট টু ফ্লাইট টেস্ট, ওটা আমার ক্যান্সেল করে আমার আশাটা আমার পেছাতে হয়। এই কারণে আমি আমার আব্বুকে এসে পাইনি। এটা আমাকে একটা ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে এই ঘটনাটা, যে এটা যেভাবে এটা বাজারে এসে যেভাবে করে ঘটনাটা ষড়যন্ত্রটা করা হয়েছে, এখানে অনেক ষড়যন্ত্র আছে, অনেক কিছু ডিটেলস আমি আগে বলার সুযোগ পাইনি, এবং অনেক দুঃখজনক আর কি বিষয়টা, যে আমি আস্তে আস্তে আব্বু লাইফ সাপোর্টে চলে যাই। আমি সকালে এসে যখন ঢুকি তখনও তার সেন্স ছিল, কিন্তু সে মানে সেন্সটা ছিল এভাবে যে সে রেসপন্ড করছিল ফিজিক্যালি একেবারে, মানে আমি ঢোকার সাথে সাথে মেশিনগুলোর অ্যালার্মগুলো অন হয়ে যায়, নার্সরা দৌড়ে আসে। যদিও সে মেশিন ইন্ডিউসড কোমাতে, তখন সবাই আমাকে এসে বলে আপনি কে আমি আমার বাবা। আমি আইসিইউতে ফাইট করে ঢুকি পুরো ফুল পিপি পরে, কারণ এভারকেয়ার অনেক স্ট্রিক্ট। তখন ওনার বডিটা এভাবে রেসপন্স করে ওঠে, আস্তে আস্তে আর কি রেসপন্সটা চলে যায়। জনাব হারিস চৌধুরীর লাশ কি দাফন করতে পেরেছিলেন? হ্যাঁ, অবশ্যই সুন্দরভাবে দাফন হয় দুবারই। প্রথমবার যুদ্ধ করতে হয়েছে, কারণ চেয়েছিলাম দাদু বাড়িতে নিতে, সহায়তা পাইনি, সাহায্য পাইনি, যার কারণে দাদু বাড়িতে নিতে পারিনি, সিলেটে নিতে পারিনি। অনেক চেষ্টা করেছি। প্রথমত মানে কি করণীয় সেটা তো একটা ধার্য করার ব্যাপার ছিল, আর যেই শখটা পেয়েছি আমি আসলে রেডি ছিলাম না যে মেনে নিব যে আব্বু মারা যাবে, তো শখের মধ্যেও ছিলাম। তারপরে সেই অবস্থার মধ্যে আব্বুকে দাফন করার জন্য একটা জায়গা খুঁজছিলাম, যেহেতু সিলেটে নিতে কোনো আত্মীয় স্বজন বা কারো সহায়তা মানে তেমনভাবে পাইনি বলে সবাই ফিরিয়ে দিচ্ছিলেন, আর কিছু আত্মীয় স্বজন অসম্ভব ভয় পাচ্ছিলেন, যে মানে তারা জড়িত থাকতে চান না ব্যাপারটার সাথে আর কি, এরকম সবাই আর কি বলতে গেলে। আমার মা, আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার খুব কাছের যারা ছিলেন আব্বুর জানাজার সময় তখন, তারা ছাড়া আর কেউই পাশে ছিলেন না। এবং আমার ছিল না, রাজনৈতিকভাবে আমি কাউকে যোগাযোগ করিনি তখন, কারণ আমি জানতাম না, আমি চিনতাম না। আমি 17 বছর পর তখন বাংলাদেশের মাটিতে এসেছি। আমার মাথায় আব্বুর রাজনীতির দিকটা তখন নেই। আব্বুর রাজনৈতিক কারোর সাথে যোগাযোগ করা যায় বা তাদের ইভেন কন্ট্যাক্ট নাম্বার এগুলো জোগাড় করা যায়, এটা তো প্রশ্নই ওঠে না, এগুলো মাথাতে থাকে না। আর তাছাড়া এটা করলে তারা সাড়া দেবেন কি না সেটারও তো কোনো নিশ্চয়তা নেই, কারণ তাদের সাথে আমাদের যোগাযোগ নেই। সো আমি জানি না। তো একটা মানে অথৈ সাগরে পড়ে গেছিলাম আর কি, অন্ধকারের মধ্যে আর কি, হাতড়ে চলার মতন। তো আত্মীয় স্বজনকে চিনছি যেহেতু, তারা কিছু আব্বুর সাথে কয়েকজন আত্মীয় স্বজন যোগাযোগও মেনটেন করতেন, এবং তাদের কাছ থেকে সহায়তা পাইনি। নানু বাসা থেকে পেয়েছি। আমার নানু ছিলেন আমার আব্বুর খালা, আমার নানু আর আমার দাদু চাচাতো বোন। এবং আমার নানুর জন্য একটা কবর নেওয়া ছিল, তো তখন ওই কবরটাতে আব্বুকে দাফনের জন্য সেই সাভারের মাদ্রাসাতে ওখানে আর কি ব্যবস্থাটা করা হয়। আমার বড় মামা সাহায্য করেন, জাফর ইকবাল মাসুম। আমার ছোট খালু ছিলেন, ছোট মামা ছিলেন, ছোট মামি ছিলেন, ছোট খালা ছিলেন। রাষ্ট্রের কাছে আপনার চাওয়া কি? রাষ্ট্রের কাছে আমার চাওয়া যে আমার আব্বুর যে ঘটনাটা ঘটে গেছে, আমাদের জীবনে যে অভিজ্ঞতাটা হয়েছে, এই ঘটনা যেন পুনরাবৃত্তি আর কখনো না হয়। কারণ আমার আব্বুর দ্বিতীয়বার পুনর্দাফন করতে হয়। আমার আব্বুর মৃতদেহকে এক্সিউম করে আমার প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। ডিএনএ টেস্ট করা লাগে। বাংলাদেশের ইতিহাসে এটার নজির নেই। এরকম ঘটনা যে একটা মেয়েকে তার বাবার লাশ তুলে কোর্টে গিয়ে তুলে ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করতে হয়েছে এটা আমার বাবা মারা গেছেন, এটা আমার বাবার পরিচয়, আমি তার মেয়ে। এটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি এবং পুনরাবৃত্তি ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এরকম কিছু নেই, এবং এরকম পুনরাবৃত্তি যেন আর কখনো না হয় সেরকম বাংলাদেশে আমরা চেয়েছিলাম। আসলে বর্তমান প্রেক্ষাপটে কতটুকু আত্মবিশ্বাস আছে সেই ব্যাপারে সেটা বলতে পারছি না।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।